সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন। এই মুহূর্তে আমরা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো, আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি, আপনি তো সচিবালয়ের সামনেই আছেন, কেমন অবস্থা দেখছেন? সিসিটিভি গুলো রয়েছে, সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? এই সচিবালয়ে আগুন অ্যাকচুয়ালি মনে হয় আমরা এটা ডিজার্ভ করি। কেন একটা কুকুর আসলো, কিভাবে আসলো? প্রিয় দর্শক শ্রোতা, এবার এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে, এবং এই বিষয় নিয়ে সিসিটিভির ফুটেজ এটা সামনে আসছে। এবার মূল হোতাকে সেটা জানা যাবে বলে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অ্যাকশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শেখ হাসিনার কোনো পন্থী নাকি উপদেষ্টা মণ্ডলীদের মধ্যেই কোনো ঘাপলা আছে, সেইটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। যেটা বললাম, বিষয়টা খুবই সাম্প্রতিক। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডিপ্লয়েড থাকেন। মূলত এটার এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি, বাহ্যিক নিরাপত্তা, তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডিপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না, এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অবনতি শব্দটা রিলেটিভ, স্ট্যাটিস্টিক্যালি অবনতি হয়নি, বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের নজরদারিতেও আছে। এটার বিষয়ে পুলিশ কাজ করছেন, আমরাও কাজ করছি। আমাদের বিভিন্ন লেভেলে, এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে, যেখানে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তারা একসাথে সমন্বয় করেন রেগুলার, এবং সেনা সদর পর্যায়ে এবং উপদেষ্টা মণ্ডলীর পর্যায়ে বিভিন্ন সময় এই কোঅর্ডিনেশনগুলো হয় এবং দেশের যেগুলো যত ধরনের আইনশৃঙ্খলার বিভিন্ন ধরনের হুমকিগুলো উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং এগুলোর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কার্যক্রম সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কার্যক্রম গ্রহণ হচ্ছে। পুলিশ প্রাইমারিলি কাজ করছেন, প্যারালালি আমাদের সেনাবাহিনীর যে পেট্রোল বা আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে যারা আছেন তারাও এই বিষয়ে কাজ করছেন এবং এখানে 2 ধরনের অপারেশনই করা হয়। কিছু টার্গেটেড, যেখানে আমরা তথ্য পাই সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। আমি যে স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিলাম এর মধ্যে সেগুলো ইনক্লুডেড। এর বাইরে অনেক সময় ঘটনার রিপোর্ট আমরা পাই বিভিন্ন এলাকা থেকে, সেখানেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অনেকগুলি চক্র বলা যায় বা অপরাধীকে এই রিসেন্টকালে স্পেশালি ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডটা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরও রিল্যাক্সে হয়, আরও ভালোভাবে আগুন ধরে। আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও 4 সাইডে 5টা-6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা-6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না। 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায়
কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়, যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয়ে ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমারে বলো। যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তলপিটটা আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো একদম সিটি হলে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকায় আসছি। আরে বেটা নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করস যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করস? 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন। কিভাবে গেল তাহলে? ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আসিফ নাহিদ গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 7 নম্বর বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেটার হচ্ছে 7, 8, 9, 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রুম। এই জায়গাগুলোতে আগুন লাগলো। হ্যাঁ, এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল, এদের ফাইলগুলো পুড়ে গেছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না, দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করব। কিন্তু আপনারা দেখেন বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব, যেসব আমলারা আছে, তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে। এই শিফট করেছি, সকালবেলা আসলাম, এসে ঘুম দিলাম, ঘুম দিয়ে এসে আবার কাজে আসলাম। খুব ফুর্তি ভাব নিয়ে টাইম স্কোয়ারের একটা ভিডিও আপলোড করলাম, করার পরে প্রথম ফেসবুকে আসলাম, এসে দেখি সচিবালয়ে আগুন। অ্যাকচুয়ালি মনে হয় আমরা এটা ডিজার্ভ করি। কি জন্য? কারণ এতদিন ধরে আমরা অনেকেই বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্ত হবে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো দেশপ্রেম নাই। সিম্পল, এটার কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজিতে এখন ওস্তাদ। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলা বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে। এবং এটার পরেই তারা ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, পাবলিক চিল্লাচিল্লি করে বলবে যে আমাদেরকে সেনা শাসন দেন। আর সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিচ্ছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এই দিকেই যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আরেকটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা। এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউয়াস চিল্লাইলাম না যে কমিশন, বিডিআর বিদ্রোহ নিয়ে, গুম খুন নিয়ে কমিশন হইতে হবে, কমিটি হবে না। বিক্রম মিশ্র আসলো, এসে সেনা প্রধানের সাথে দেখা করলো, আউট অফ এভরিথিং। তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না, এখন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ, রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে,
তাদের 2 জন আমাকে কল করেছে আর 2 জন সাংবাদিক আমাকে কল করে বলল যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে, বাট এটার ভিতরে যে অবস্টাকল যেটা, এটা তো ভাই আসিফ নজরুল না, আইন মন্ত্রণালয় না, এটা আপনাদের লোক। অবশ্য আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি জেনারেল ওয়াকারের রিকমেন্ডেশনে ইয়া হয়েছেন, কি বলে, ডিফেন্স উপদেষ্টা হয়েছেন, ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার। এরা 3 জন মিলে চেষ্টা করতেছে এই কমিশন, এতদিন করতেছিল যে কমিশন যেন না হয়, শেষ পর্যন্ত করেছে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোথায় যাবেন এখন? জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজেই ওখানে ছিল। হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট। সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে, এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে পুরোনা, ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না, এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে 9DB এর জিওসি, ডিজি, বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো এগুলোকে যদি না সরান, এই জিনিস চলতে থাকবে। আপনার প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই, যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ, সব। NSI তে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে, আর যারা এখন পর্যন্ত আছে, ডিজি চেঞ্জ হয়েছে, বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক। ডিজিএফআই এর সেম জিনিস। তো আপনি মানে একটা কথা হচ্ছে, অনেক আগে একটা জিনিস কথা, হাত পা বাহিন্দা চৌদিকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটেন, বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না, ডুবে যাবে। সিম্পল। এই জিনিসগুলো যদি ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের কোনো হোপ নাই। এই যে দেখেন আমাদের বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। সো প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে। যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে, আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে, তো আমি ভাবলাম বাংলাদেশের কথা বলে কোনো লাভ নাই, কারণ আমরা তো বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সো এই সরকার লাস্টলি, আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত প্রফেসর ইউনুসের সরকার স্ট্রং হবে, আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষর যারা আস্তে আস্তে উইক হবে। বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা, এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মীর জাফরের জাতি। আমরা নিজেরাই নিজেদের মানে কাউ আইসা আমাদের পাশায় বাস দেওয়ার দরকার নাই, আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি। সেনাবাহিনী। দর্শক শ্রোতা, এখানে বলা হচ্ছে কর্নেল মুস্তাফিজুর তিনি বলছেন যে এইখানে অবশ্যই হাসিনাপন্থী গোয়েন্দা আছে। তো হাসিনাপন্থী গোয়েন্দা তারা এই ঘটনা ঘটাইছে, সেটা পুলিশ বাহিনীর মধ্যে হোক, সেটা আর্মির মধ্যে হোক, সেটা সচিবালয়ের কোনো নিরাপত্তা কর্মীর মধ্যে হোক, সেটা বা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কেউ হোক, কেউ নাতে কেউ এই ঘটনা ঘটাইছে। আর এদিকে 8ম তলায় একটা কুকুর পাওয়া গেছে। মানে এইটা কিন্তু আমরা যেই দিন আগুন লাগানো হয়েছে সেই দিনই কিন্তু আমরা ধরা পাইছিলাম। তো যাই হোক, এই কুকুর হঠাৎ করে 8 তলায় কীভাবে আসলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন, এবং হ্যাঁ, এখন কার কি মনে হচ্ছে অবশ্যই ভিডিও দেখার পরে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, যে কেউ হোক না কেন, যে কেউ এর সাথে জড়িত থাকুক না কেন, অবশ্যই তাকে কঠিন থেকে কঠিনতম মানে আইনের আওতায় আনতে হবে। অনেকে এখানে আসিফ নজরুলের নামটা জড়াচ্ছেন, আবার অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদক চাইছেন। মানে যে যেভাবেই পারছেন মন্তব্য করছেন, তবে একটু গঠনমূলক মন্তব্য করারই বেটার মনে হচ্ছে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং হয়তো আবার ফেসে যাচ্ছে হাসিনার সেই গোয়েন্দা। আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি কোনো সমন্বয়কদের